নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। আজকে আমরা কোয়ান্টাম তত্ত্বের উপর একটা ওয়ান শট ক্লাস নেব। তার সঙ্গে আমরা বলে দেবো 2024 উচ্চ মাধ্যমিকে কোন কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশনস। তো এর আগে আমি অলরেডি 7টা ক্লাস তোমাদের দিয়েছি সাজেশনের উপর, যে কোন কোশ্চেনগুলো এবছর আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা ওই ক্লাসগুলি দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো। সমস্ত টপিকের ওপর ক্লাস দেওয়া আছে: স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় আবেশ, আলো এবং সেমিকন্ডাক্টর ফিজিক্স বা অর্ধপরিবাহী। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। যদি আমরা লাইটের হিস্ট্রি দেখি তো আমরা দেখব যে প্রথম দিকে বিজ্ঞানী নিউটন তার কর্পাসকুলার থিওরিতে বলেন যে লাইট কনসিস্ট অফ ভেরি টাইনি পার্টিকেলস অ্যান্ড ইচ পার্টিকেল ইজ নোন অ্যাজ কর্পাসকলস। অর্থাৎ লাইট কি না, লাইট ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। এই পার্টিকেলগুলোর নাম দেন কর্পাসকেল। অর্থাৎ ওনার মধ্যে কি লাইট ছিল কি না কণাধর্মী, সেই কণাগুলো আমাদের চোখে এলে আমরা দেখতে পাই। তো এই যে থিওরি, এর সাহায্যে কি হলো, লাইটের প্রতিফলন, প্রতিসরণ, শোষণ অর্থাৎ রিফ্লেকশন, রিফ্রাকশন, অ্যাবজর্পশন এগুলো ব্যাখ্যা করতে পারলাম। কিন্তু যখন লাইটের মডার্ন ফিনোমেনা অর্থাৎ লাইটের ব্যতিচার, অপবর্তন, সমবর্তন অর্থাৎ ইন্টারফিয়ারেন্স, ডিফ্রাকশন এবং পোলারাইজেশন এগুলো ব্যাখ্যা করতে গেলাম, তখন কিন্তু পার্টিকেল থিওরি হলো ফেলিওর। তখন এলো কি ওয়েভ থিওরি। তখন বলা হলো লাইট হচ্ছে ওয়েভ, এবং এই কথাটা প্রথম বলেন বিজ্ঞানী হাইগেন্স। তারপর ওনার ছাত্র বিজ্ঞানী ইয়াং, বিজ্ঞানী ফ্রেশনেল আরও জিনিসটাকে কি করেন না পরিবর্ধন করেন এবং জিনিসটাকে একটা ঠিকঠাক রূপ দেন। কিন্তু তারপর কি হলো বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি বললেন যে হ্যাঁ ঠিক আছে, লাইট হচ্ছে ওয়েভ, কিন্তু এই ওয়েভটার নেচার হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এটা মানে ফ্লো করার জন্য কোনো কিন্তু এটা ট্রাভেল করার জন্য কোনো মিডিয়ামের দরকার লাগে না। মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডাজ নট নিড এনি মিডিয়াম টু ট্রাভেল। ঠিক আছে, এটা শূন্য মাধ্যমের মধ্য দিয়েও কিন্তু যেতে পারে। কিন্তু তারপর বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কি বললেন, 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্লাঙ্ক কি বললেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মেনলি উনি যে পরীক্ষাটা করেছিলেন সেটা ব্ল্যাক বডির উপর করেছিলেন, কিন্তু বিষয়টা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কারণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে কি না, সেটা কিন্তু লাইটের সঙ্গে সঙ্গে কিন্তু জড়িত। যদিও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন 7 রকমের হয় সব মিলিয়ে, হ্যাঁ আমরা জানি যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়েছে সেখানে। তো তার মধ্যে যেটা দৃশ্যমান যেটা রশ্মি অর্থাৎ সেটাও একটা কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো উনি কি বললেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে এটা কণাধর্মী, এটা যে পার্টিকেল ইন নেচার, এটা কিন্তু ওয়েভ বা তরঙ্গ ধর্মী কিন্তু নয়। প্রথম বললেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তার কোয়ান্টাম থিওরিতে। এবং তার কোয়ান্টাম থিওরি যেটা মূল বিষয় ছিল যে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ ওয়েভ প্যাকেটস। এই ওয়েভ প্যাকেট আবার কি, প্যাকেট মানে কি, প্যাকেট মানে হচ্ছে খাম বা খামের মধ্যে কি যেন এনার্জি ভরা আছে এবং সেই খামগুলোকে যেন চারিদিকে ছড়াচ্ছে। অর্থাৎ যেমন করে পার্টিকেলগুলো চারিদিকে ছড়ায় একটা লাইটের সোর্স থেকে, ঠিক তেমনই ওই ওয়েভ প্যাকেটগুলোকে চারিদিকে ছড়াচ্ছে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী আইনস্টাইন এই ওয়েভ প্যাকেট বা এই কণাগুলির উনি নাম দিলেন ফোটন। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে কিভাবে এই কোয়ান্টাম তত্ত্বটা প্রতিষ্ঠা হলো। তোমাদের ক্লাস 12-এর যে টপিক এখানে কি আছে না ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। তো এই আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে এমন একটা প্রপার্টি, যে প্রপার্টিটা কি বললো যে বললো লাইট কিন্তু ওয়েভ নয়, লাইট হচ্ছে পার্টিকেল। তো আমরা পড়বো যে হোয়াট ইজ ফটোইলেকট্রিক ইফেক্ট, ফটোইলেকট্রিক ইফেক্ট কি, প্রথমে এটা জানবো, ফটোইলেকট্রিক ইফেক্টের সব ডিটেলসে পড়বো। তারপর আমরা দেখব যে ওয়েভ থিওরি বা তরঙ্গ তত্ত্ব কেন হলো ফেলিওর, এবং তারপরে দেখব যে কিভাবে বিজ্ঞানী আইনস্টাইন তার মডার্ন কোয়ান্টাম থিওরি বা পার্টিকেল থিওরির মাধ্যমে এই যে ফটোইলেকট্রিক ইফেক্টটাকে ব্যাখ্যা করলেন এবং আমাদের কাছে আসল সত্যটা তোমার প্রকাশ করলেন। তো গোটা জিনিসটাই আছে আমরা দেখব, এবং এবছর পরীক্ষায় তোমাদের এগুলোই কিন্তু আসবে। তাই শেষ অবধি ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো। তাহলে আমাদের প্রথম জানতে হবে যে হোয়াট ইজ ফটোইলেকট্রিক ইফেক্ট অথবা আলোক তড়িৎ ক্রিয়া কি। তো বলছে যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি একটা ধাতব যে প্লেট বা পাতের ওপর এসে পড়ে, তখন ওই ধাতব পাত থেকে কি হয়, ইলেকট্রন নিঃসৃত হয়। এই ঘটনাটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। দেখো যখন আমরা সংজ্ঞাটা বলছি তখন কি বলছি না একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি এসে পড়ে, কারণ কি না যদি কম্পাঙ্কের মানটা ওই নির্দিষ্ট কম্পাঙ্ক থেকে কম হয়
তাহলে কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট হবে না, অর্থাৎ ওই ধাতব পাত থেকে ইলেকট্রন নিঃসৃত হবে না। তাহলে ইলেকট্রন নিঃসরণ হওয়ার জন্য ওই কম্পাঙ্কের মানটা হতে হবে ওই নির্দিষ্ট কম্পাঙ্কের থেকে বেশি, তবেই কিন্তু কি হবে ফটোইলেকট্রিক ইফেক্টটা হবে। তাহলে ওই যে মিনিমাম ফ্রিকোয়েন্সি যার জন্য ফটোইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটার আমরা নাম দেব সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা যে ন্যূনতম কম্পাঙ্কের আলো ধাতব পাতের উপর এসে পড়লে ফটোইলেকট্রিক ইফেক্টটা শুরু হয়, সেই কম্পাঙ্কের মানটাকে আমরা বলছি সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো দুটো জিনিস আমরা জানলাম যে ফটোইলেকট্রিক ইফেক্ট কি, আর 2 নম্বর জানলাম সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি। আর মনে রাখবে যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে সেই ইলেকট্রনগুলোর আমরা নাম দেবো ফটো ইলেকট্রন। ওকে, বেশ। এবার 4 নম্বর আমরা জানবো যে হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন বা কার্য আপেক্ষক কি। তো দেখো ওই ইলেকট্রনগুলো ধাতব পাত থেকে বের করতে হলে একটা মিনিমাম শক্তি আমাদেরকে দিতে হবে ওই ইলেকট্রনগুলোকে, যাতে করে কি ওই ইলেকট্রনগুলো বেরিয়ে আসতে পারে। তাহলে ওই যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় ফটোইলেকট্রিক ইফেক্ট শুরু হতে, ওই মিনিমাম বা ন্যূনতম শক্তির মানটাকে আমরা বলছি কার্য আপেক্ষক। তাহলে এই শক্তিটা দেবে কে না, যে লাইটটা এসে পড়বে ওই ধাতব পাতের ওপর। তাহলে আমরা বলতে পারি যে ন্যূনতম শক্তি সম্পন্ন আলো ধাতব পাতের ওপর এসে পড়লে ফটোইলেকট্রিক ইফেক্টটা শুরু হয়, ওই ন্যূনতম শক্তির মানটাকে আমরা বলছি কার্য আপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এবার তোমরা মনে রাখবে যে যদি ধাতুটাকে চেঞ্জ করে দিই তাহলে কি হবে না, কার্য আপেক্ষক এবং ন্যূনতম যে কম্পাঙ্ক অর্থাৎ সূচনা কম্পাঙ্ক এই দুটো মানও কিন্তু পাল্টে যাবে। এবার দেখো যদি সূচনা কম্পাঙ্কের মান হয় μ0 অথবা μ0, তাহলে ওয়ার্ক ফাংশন কি হবে, W0 ইকুয়াল টু হবে H ইন্টু μ0। অর্থাৎ আমরা জানি যে শক্তির ফর্মুলা কি হয়, ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, এবং নিউ কি না কম্পাঙ্ক। তো যেহেতু শক্তি আর কার্য একে অন্যের পরিপূরক, তাই আমরা করলাম যে কার্য আপেক্ষক ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। ওকে, এবার আমরা কি করব না, এই ফটোইলেকট্রিক ইফেক্টটাকে বুঝতে গেলে লেনার্ডের পরীক্ষাটা আমাদের জানতে হবে, যে বিজ্ঞানী লেনার্ড এবং হার্টজ কি পরীক্ষা করেন এবং ফটোইলেকট্রিক ইফেক্টটা ওনারা কিভাবে প্রমাণ করেন যে হ্যাঁ সত্যি ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে। দেখো এবার বিজ্ঞানী লেনার্ড তার পরীক্ষায় কি করলেন। তো বিজ্ঞানী যে লেনার্ডের যে পরীক্ষা, সেখানে উনি একটা কাঁচের এরকম একটা টিউব নিয়েছিলেন, হ্যাঁ কাঁচের টিউব। এবার এই কাঁচের টিউবের মধ্যে দুটো ধাতব পাত নেওয়া হয়েছিল, কাঁচের টিউবের মধ্যে দুটো ধাতব পাত নেওয়া হয়েছিল, আর এখানে একটা উইন্ডো বা জানলা ছিল। ওকে, তো এই যে নেগেটিভ এবং পজিটিভ, তো পজিটিভ ব্যাটারির পজিটিভের সঙ্গে যে পাতটা যুক্ত সেটা নাম হলো অ্যানোড, নাম হলো কি অ্যানোড, এবং যেটা নেগেটিভ প্রান্ত সেটা কি ক্যাথোড। ওকে, এবার কি হচ্ছে না, এখানে আমরা একটা কি করব না, একটা অ্যামমিটার লাগাবো, দেখবো কারেন্ট ফ্লো হয় কিনা। তো যখনই কি হচ্ছে না, এই জানলা দিয়ে যখন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শক্তি সম্পন্ন আলো অর্থাৎ E ইকুয়াল টু এইচ নিউ 0 আলো যখন এসে পড়ছে, তখন দেখছে কি না এই যে ক্যাথোড থেকে কি না ইলেকট্রন কিন্তু বেরিয়ে আসছে, ইলেকট্রন কি হয়ে আসছে না বেরিয়ে আসছে। যখনই এই ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে তখনই কি হচ্ছে না, এই যে পজিটিভ যে প্লেটটা অ্যানোড সেগুলো কি করছে, ক্যাচ করছে। কারণ আমরা জানি কি না ইলেকট্রন কি করে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তখনই কি হচ্ছে না, এই যে ব্যাটারির যে পজিটিভ টু নেগেটিভ একটা কারেন্ট আমরা পাচ্ছি, কারণ আমরা জানি যেদিকে ইলেকট্রন যায় তার বিপরীতে কি হয় না কারেন্টটা ফ্লো করে। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে কি প্রমাণিত হলো যে ফটোইলেকট্রিক ইফেক্ট কিন্তু বাস্তবে ঘটছে। অর্থাৎ একটা ধাতব পাতের উপর একটা নির্দিষ্ট কম্পাঙ্কের অথবা শক্তি সম্পন্ন আলো যদি এসে পড়ছে, তখন ওই ধাতব পাত থেকে ইলেকট্রন নিঃসৃত হচ্ছে, অর্থাৎ ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটছে। আর এই যে কারেন্টটা, এই কারেন্টটার নাম দেওয়া হলো ফটো কারেন্ট, যেহেতু ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য তো এর নাম দেওয়া হলো ফটো কারেন্ট। এবার দেখো আমরা কি বলেছিলাম, তো কি কি এখানে পড়লাম আমরা, বারবার করে মনে পড়বে কি কি পড়লাম। তো 1 নম্বর পড়লাম ফটোইলেকট্রিক ইফেক্ট, 2 নম্বর পড়লাম সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, 3 নম্বর আমরা পড়লাম ফটো ইলেকট্রন, 4 নম্বর আমরা পড়লাম তোমার কার্য আপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, এবং 5 নম্বর কি দেখলাম লেনার্ডের পরীক্ষা, এবং সেখান থেকে দেখলাম যে হ্যাঁ ফটোইলেকট্রিক ইফেক্ট সত্যি ঘটছে, এবং এই কারেন্টের আমরা নাম দিলাম ফটো কারেন্ট। এবার দেখো আমরা কি পড়ব না, নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল কি, হোয়াট ইজ স্টপিং পোটেনশিয়াল। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে ইলেকট্রন যেহেতু নেগেটিভ তাই সে পজিটিভকে পছন্দ করে, যেটা এমনিতেও ঘটে, তোমরা জানো বাস্তবে ঘটছে। এবার কি যে যদি কি করি এই অ্যানোডটাকে যদি আমরা নেগেটিভ করে দিই,
কার সাপেক্ষে? এটা ক্যাথোডের সাপেক্ষে। অর্থাৎ ক্যাথোডের সাপেক্ষে যদি অ্যানোডটাকে যদি নেগেটিভ করে দেওয়া হয়, এমনি তো পজিটিভ আছে, তার জন্য কি হচ্ছে না এটা ঘটছে। কিন্তু যদি কি করে দিই না ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যদি নেগেটিভ করে দিই, তাহলে এখানে ইলেকট্রন নিঃসৃত হলেও সেই ইলেকট্রনগুলো কিন্তু অ্যানোডে পৌঁছতে পারবে না, তাই তো? তাহলে ওই যে ন্যূনতম নেগেটিভ ভোল্টেজ করলে এইটাকে তোমার এই যে অ্যানোডটাকে যে ন্যূনতম নেগেটিভ ভোল্টেজ করলে যে এই ফটো কারেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাকেই তোমার বলা হচ্ছে, ওই নেগেটিভ ভোল্টেজের মানটাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। যেটা বুঝতে পারলে? দেখো আবার বলছি, ব্যাপারটা কি হচ্ছে যে ক্যাথোডটা নেগেটিভ, অ্যানোডটা কি পজিটিভ, ক্যাথোড নেগেটিভ, অ্যানোড পজিটিভ। এবার কি যদি অ্যানোডটাকে ক্যাথোডের সাপেক্ষে নেগেটিভ করা হয়, তাহলে কি হবে না ইলেকট্রনগুলো এখানে নিঃসৃত হলেও সেই ইলেকট্রনগুলো কিন্তু অ্যানোডে পৌঁছতে পারবে না, তখন কিন্তু এই ফোটো কারেন্টের মানটা হয়ে যাবে 0। তাহলে অ্যানোডের ওই ন্যূনতম ঋণাত্মক বিভব যার জন্য এই ফোটো কারেন্টের মানটা 0 হয়ে যাচ্ছে, সেই ন্যূনতম ঋণাত্মক বিভবের মানকে আমরা বলবো নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। তাহলে এর সংজ্ঞা কি বলবো যে ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে যে ন্যূনতম ঋণাত্মক বিভব বা নেগেটিভ পোটেনশিয়ালে রাখলে ফোটো কারেন্টের মানটা 0 হয়ে যায়, ওই বিভবের মানটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব V0। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। এবার মনে রাখবে যে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে আসছে, এই ক্যাথোড থেকে যে ইলেকট্রন বেরিয়ে আসবে তার সর্বাধিক গতিশক্তি হবে E ইন্টু V0। কারণ আমরা পড়েছিলাম দেখবে স্থির তড়িতে যে W ইজিক্যাল টু কি হয় Q ইন্টু V। এখানে W জায়গায় শক্তি দেওয়া হয়েছে, চার্জের জায়গায় একটি ইলেকট্রনের চার্জ দেওয়া হয়েছে, আর V এর জায়গায় দেওয়া হয়েছে নিবৃত্তি বিভব V0। ওকে, তো এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে। এবার একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, মনে রাখবে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, ভালো করে মন দিয়ে শোনো, যে ফটো ইলেকট্রিক হবে কি হবে না, মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হবে কি হবে না, সেটা ডিপেন্ড করে কম্পাঙ্কের ওপর ডিপেন্ড করবে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে কি হবে না। একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এসে পড়বে, তবে ধাতব পাত থেকে কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হবে। 2 নম্বর মনে রাখবে যে একটা ধাতব পাতের ওয়ার্ক ফাংশন বা কার্য আপেক্ষকের মানটাও কিন্তু ওই কম্পাঙ্কের ওপরে ডিপেন্ড করে। এবং 3 নম্বর মনে রাখবে যে নিবৃত্তি বিভবের মানটাও কিন্তু কি না ওই কম্পাঙ্কের ওপর নির্ভর করে, ঠিক আছে। আর 4 নম্বর মনে রাখবে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে, অর্থাৎ ধাতব পাত থেকে যে ফোটো ইলেকট্রনটা বেরিয়ে আসছে, সেই ইলেকট্রনটার সর্বাধিক গতিশক্তি বা ওর সর্বাধিক গতিশক্তি অথবা সর্বাধিক বেগ কত হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করবে কম্পাঙ্কের ওপর। তো কম্পাঙ্কের ওপর এতগুলো বিষয় কিন্তু ডিপেন্ড করছে। এবার মনে রাখতে হবে যে লাইটের যদি তীব্রতা বাড়ায় তাহলে কি হবে। দেখো লাইটের তীব্রতা বাড়ালে কি হবে, এই ফোটো কারেন্টের মানটা বেড়ে যাবে, কারণ যত বেশি তীব্র লাইট এসে পড়বে তত বেশি সংখ্যক ফোটন এসে পড়বে, এবং সেই ফোটনগুলো কি করবে এখান থেকে ইলেকট্রনগুলোকে বের করবে, বলে ফোটো কারেন্টটা বাড়বে। তাহলে তীব্রতা ভার্সেস যদি আমরা কম্পাঙ্ক বলি, তাহলে কম্পাঙ্কের রোলটাই কিন্তু মেজর রোল, ওর রোলটাই মেন রোল। কারণ ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হবে কি হবে না, যে ইলেকট্রনগুলো বেরোবে তার সর্বাধিক গতিশক্তি বা বেগ কত, ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক কত, কার্য আপেক্ষক কত, নিবৃত্তি বিভব কত, সব ঠিক করে দেবে কিন্তু কে না ওই কম্পাঙ্ক। ওকে, আর তীব্রতা ঠিক করবে যে একবার ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হয়ে গেলে তীব্রতা ঠিক করবে যে কিভাবে এই ফোটো কারেন্টের মানটাকে বাড়ানো যায়। এইগুলো মাথায় রাখতে হবে। চলো এবার দেখে নেবো কিছু ইম্পর্টেন্ট গ্রাফ যেগুলো তোমাদের পরীক্ষায় এবছর দিতে পারে। দেখো এবার দুটো গ্রাফ আমরা দেখব। দুটো গ্রাফে কি না কারেন্ট ভার্সেস ভোল্টেজ। প্রথম যে গ্রাফটা সেখানে কি নিউটা কনস্ট্যান্ট, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, যে লাইটটা এসে পড়ছে তার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। আর দ্বিতীয় গ্রাফে কি আই মানে কি ইন্টেন্সিটি বা তীব্রতাটা কনস্ট্যান্ট। তো যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, মনে রাখবে নিবৃত্তি বিভবের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নিবৃত্তি বিভব হবে একটাই। অর্থাৎ যদি দুটো তীব্রতার জন্য নিই, ধরো তার আগে গ্রাফটা আঁকছি, দেখো তাহলে এই একটা গ্রাফ হলো, আর একটা গ্রাফ হলো এরকম। ওকে, তো এই যে গ্রাফটা, এটা তীব্রতা I2, এর তীব্রতা হচ্ছে I1, এবং এখানে I2 ইজ গ্রেটার দেন I1। আর যেখান থেকে এখানে কারেন্টটা শুরু হচ্ছে সেই ভোল্টেজ নাম কি V0,
অর্থাৎ নিবৃত্তি বিভব। তো দেখো যেহেতু কম্পাঙ্ক নির্দিষ্ট তাই নিবৃত্তি বিভবের মানটাও নির্দিষ্ট, অর্থাৎ দুটো আলাদা আলাদা তীব্রতার জন্য একটাই নিবৃত্তি বিভব। কিন্তু তীব্রতা বাড়লে কি হচ্ছে, ফোটো কারেন্টের মানটা কিন্তু বাড়ছে। যেটা তোমাদের বলেছিলাম যে তীব্রতা বাড়লে কি হয়, ফোটো কারেন্টের মানটা বৃদ্ধি পায়। এবার দ্বিতীয় গ্রাফে আমরা কি দেখব, দ্বিতীয় গ্রাফে দেখব ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু পরিবর্তন হবে। এবার ফ্রিকোয়েন্সি যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে পারছো নিবৃত্তি বিভব, যে নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল তার মানেরও কি হবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তো দেখো এবারটা কি হচ্ছে, তো প্রথম গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা কি না, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি নিউ1 আর এর নিবৃত্তি বিভব হচ্ছে v01, ওকে। এবার কি হলো না, ফ্রিকোয়েন্সিটা বাড়ালাম, বাড়িয়ে করলাম নিউ2, এবার কি হবে এই দেখো, তাহলে এর কি ফ্রিকোয়েন্সি নিউ2, এর জন্য আলাদা একটা নিবৃত্তি বিভব আমরা পেলাম যে v02 পেলাম, ওকে। এই যে ব্যাপার, তাহলে দেখো তাহলে কি হচ্ছে না, ফ্রিকোয়েন্সির বৃদ্ধিতে কি হয়ে যাচ্ছে না, নিবৃত্তি বিভবের মানটাও কিন্তু বাড়ছে, কিন্তু সর্বোচ্চ কারেন্টের মানটি কিন্তু বাড়ছে না, কারণ কি তীব্রতা কনস্ট্যান্ট, ওকে। তা আশা করি তোমরা দুটো গ্রাফ বুঝতে পারলে। এই দুটো গ্রাফের মধ্যে একটা গ্রাফ এবছর পরীক্ষায় আসতে পারে, ওকে। এবার আমরা কি সমীকরণ আমরা দেখব, দেখো আমরা কি বললাম যে ওয়ার্ক ফাংশন W0 ইকুয়াল টু কি h ইন্টু নিউ জিরো। এখানে W0 মানে কি ওয়ার্ক ফাংশন, কার্য আপেক্ষক, আর নিউ জিরো মানে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। আর কি দেখলাম যে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু কি দেখলাম না ই ইন্টু v0, অর্থাৎ নিবৃত্তি বিভব v0 মানে, তাহলে ই ম্যাক্স মানে কি না হাফ m ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু v0। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না √2e v0 বাই এম। তা কি বুঝছি দেখো, যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি মিলল? কি বলেছিলাম, বলেছিলাম যে কি বলেছিলাম যে ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হবে কি হবে না ডিপেন্ড করবে কার উপর, ফ্রিকোয়েন্সির উপর। তারপর কি যে ফটো ইলেকট্রনটা বেরোবে তার সর্বাধিক গতিশক্তি কি হবে না কম্পাঙ্কের উপর নির্ভর করবে। তোমরা দেখো আমরা কি দেখছি যে সর্বাধিক গতিশক্তি নিবৃত্তি বিভবের উপর ডাইরেক্ট প্রপোর্শনাল, সর্বোচ্চ বেগটাও তাই। আর নিবৃত্তি বিভব কি কম্পাঙ্কের উপর কিন্তু নির্ভরশীল, কারণ কম্পাঙ্কের পরিবর্তন না হলে নিবৃত্তি বিভবের মানটাও কনস্ট্যান্ট। তাহলে কি বুঝলে যে সর্বাধিক গতিশক্তি এবং সর্বাধিক বেগ, অর্থাৎ ইলেকট্রন যে বেরিয়ে আসছে তার সর্বাধিক গতিশক্তি এবং সর্বাধিক বেগটাও কি হয় কম্পাঙ্কের উপরই নির্ভর করে। কিন্তু আমরা কি দেখলাম যে যদি একবার ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হয়ে যায় তাহলে ফটো কারেন্টের মানটা কি হবে, তীব্রতার উপর ডিপেন্ড করবে। তীব্রতা বাড়লে ফটো কারেন্টের মানটা বাড়বে, তীব্রতা যদি না বাড়ে কনস্ট্যান্ট থাকে তো ফটো কারেন্টের মানটা বৃদ্ধি পাবে না। আচ্ছা, আর একটা গ্রাফ তোমাদের ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষায় দিতে পারে। দেখো বললো ই ম্যাক্সিমাম ভার্সেস নিউ গ্রাফ। তো মনে রাখবে এই গ্রাফটা হবে এরকম, কারণ আমরা কি দেখলাম যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য কি হয় ফটো ইলেকট্রিক ইফেক্টটা শুরু হয়। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কি সূচনা ফ্রিকোয়েন্সি। এবার যত ফ্রিকোয়েন্সি বাড়বে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা সর্বাধিক গতিশক্তিও বৃদ্ধি পাবে। এই তিনটে গ্রাফের মধ্যে একটা গ্রাফ তোমাদের পরীক্ষা এবছর দেবেই দেবে, এবং তার সঙ্গে গ্রাফগুলোকে বলবে যে বোঝাও যে কি হচ্ছে এখানে, ওকে। তো চলো চলে যাচ্ছে আমাদের নেক্সট টপিকে আর কি রয়েছে। দেখো এবার আমরা দেখে নেব যে কেন ওয়েভ থিওরি বা তরঙ্গ তত্ত্ব ফটো ইলেকট্রিক ইফেক্টটা ব্যাখ্যা করতে পারলো না, কেন হলো ফেলিওর। তো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফেলিওর অফ ওয়েভ থিওরি টু ডিসক্রাইব ফটো ইলেকট্রিক ইফেক্ট, ওকে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি না ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে একটা তাৎক্ষণিক ক্রিয়া, অর্থাৎ লাইট এসে পড়া এবং ওই ধাতব সারফেস থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাওয়া, এর মাঝে কোনো টাইমের গ্যাপ থাকে না, মানে কোনো টাইমই লাগে না, জাস্ট লাইট এসে পড়লো এবং ইলেকট্রন কি বেরিয়ে গেল। তো এই বিষয়টা ওয়েভ থিওরি ব্যাখ্যা করতে পারেনি, কারণ ওয়েভ থিওরির মতে এটা ঘটতে গেলে কিছু সময় লাগবে, কারণ লাইটটা এসে পড়বে, সেই লাইটের শক্তিটা ওই মেটালিক সারফেসে থাকা ইলেকট্রন অ্যাবজর্ব করবে, তারপর কিন্তু ওই ইলেকট্রনটা বেরোবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারেনি। 2 নম্বর কি না ওয়েভ থিওরি কিন্তু কম্পাঙ্কের উপর জোরই দেয়নি, অর্থাৎ লাইটের কম্পাঙ্কটার উপরই যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা পুরোপুরি ডিপেন্ড করছে এটাই তারা কিন্তু ভুলে যান। তরঙ্গ তত্ত্বের মধ্যে কি না তীব্রতাই সব, অর্থাৎ ইন্টেন্সিটি অফ লাইটটাই সব। তরঙ্গ তত্ত্বের মধ্যে কি যে বেশি তীব্র যদি লাইট এসে পড়ে তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে, আর তীব্রতা কম হলে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না। তাহলে কি না সূচনা কম্পাঙ্ক সম্পর্কে কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট কোনো ধারণা দিতে পারেনি, অর্থাৎ সূচনা কম্পাঙ্ক বলে যে কিছু কম্পাঙ্ক হয় যে ওই নির্দিষ্ট কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্কে আলো যদি এসে পড়ে তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট যে শুরু হবে না, এই কথাটা
ওয়েভ থিওরি ব্যর্থ হয়, কারণ ওয়েভ থিওরি মতে কম্পাউন্ড কিছুই না, তীব্রতাই সব। ওকে, তাহলে এটাও একটা ব্যর্থতা। আর 3 নম্বর কি ব্যর্থতা না, ওয়েভ থিওরি বলতে পারেনি যে নির্গত যে ফোটো ইলেকট্রন তার সর্বাধিক গতিশক্তি হবে কত, সে সর্বাধিক কতটা বেগ নিয়ে বেরিয়ে আসবে। আমরা দেখলাম যে সর্বাধিক যে গতিশক্তি ই ম্যাক্সিমাম সমান কি হয়ে যাচ্ছে ই ইন্টু কি v0। আবার কি দেখলাম যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, অর্থাৎ যদি আমরা এর জায়গায় মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি, তা আমরা পাচ্ছি যে ভি ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি কি না √2e⁴/m, অর্থাৎ ম্যাক্সিমাম যে গতিশক্তির একটা নির্দিষ্ট মান আছে ই ইন্টু v0, কারণ প্রত্যেকটা মেটালিক সারফেসের একটা নিবৃত্তি বিভবের মান আছে। তাহলে কি ম্যাক্সিমাম গতিশক্তিটার একটা মান আছে, আর ম্যাক্সিমাম কি বেগেরও একটা মান আছে। কিন্তু ওয়েভ থিওরির মতে নির্গত যে ইলেকট্রন অর্থাৎ ফোটো ইলেকট্রন তার সর্বাধিক গতিশক্তির কোনো মান নেই, 0 থেকে অসীম যে কোনো মানের মধ্যে হতে পারে। অর্থাৎ যত তীব্র আলো এসে পড়বে তত দ্রুত তত বেশি শক্তি নিয়ে কি হবে ওই ইলেকট্রনটা বেরোবে, যেটা বাস্তবে ভুল। কারণ আমরা জানি যে সর্বাধিক গতিশক্তি এবং সর্বাধিক বেগের একটা নির্দিষ্ট মান আছে, অসীম মান কিন্তু হতে পারে না। ওকে, তা 3টে বিষয়, একটা কি বললাম যে ফটোইলেকট্রিক ইফেক্ট একটা তাৎক্ষণিক ক্রিয়া, এটা ব্যাখ্যা করতে পারেনি। 2 নাম্বার সূচনা কম্পাঙ্ক সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। 3 নাম্বার নির্গত যে ইলেকট্রন ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির কত মান হবে সেটা বলতে পারেনি। ঠিক আছে, তো এটা গেল ব্যর্থতাটা। এবার আমরা দেখব বিজ্ঞানী আইনস্টাইন কিভাবে ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করলেন তার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। এবার হচ্ছে আইনস্টাইন কি বলল। তো বিজ্ঞানী আইনস্টাইন বললেন যে উনি তো প্রথমে কোয়ান্টাম থিওরি জিনিসটা বোঝালেন যে রেডিয়েশন হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে কি না কণাধর্মী, এবং উনি এই কণাগুলোর নাম দিলেন ফোটন। অর্থাৎ উনি কি বললেন যে লাইটটা যে এসে পড়ছে মেটালিক সারফেসে এটা তোমার ওয়েভ বা তরঙ্গ নয়, এটা কি কণা অর্থাৎ ফোটন এসে পড়ছে। ওকে, তো উনি কি বলছেন যে একটা ফোটনের শক্তি কত, একটা ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ। ঠিক আছে, তো বিজ্ঞানী আইনস্টাইনের মতে যে লাইটটা এসে পড়ছে সেই লাইটটা অ্যাকচুয়ালি ফোটনের স্রোত, অর্থাৎ ফোটন এসে পড়ছে ওই মেটালিক সারফেসটার উপরে এবং ফোটনের সঙ্গে কি ইলেকট্রন ধাক্কা হচ্ছে এবং ইলেকট্রনটা নিঃসৃত হচ্ছে। দিস ইজ ফটোইলেকট্রিক ইফেক্ট। এবং উনি কি বললেন দেখো যে এই যে শক্তিটা তোমার একটা ফোটনের শক্তি কত এইচ ইন্টু নিউ, তাহলে এই শক্তিটা দুটো ভাবে কিন্তু ব্যয় হচ্ছে। একটা ফোটনের শক্তি হচ্ছে এইচ ইন্টু নিউ, এই শক্তিটা দুটো কাজে ব্যয় হচ্ছে। প্রথম কাজ কি না ওই ইলেকট্রনটাকে ওই যে ধাতব যে সারফেস মেটালিক সারফেস সেখান থেকে বেরিয়ে আসার জন্য ন্যূনতম যে শক্তি অর্থাৎ W0 কার্য আপেক্ষক দিচ্ছে। আর যেটুকু শক্তি ফোটনের মধ্যে বেঁচে থাকছে সেটা কি করছে না ফোটন ওই ইলেকট্রনটাকে কি করছে না তার গতি শক্তি দিচ্ছে। অর্থাৎ শুধু তো ইলেকট্রনটাকে মেটালিক সারফেসের উপরে এলে হবে না, সেটাকে গতি শক্তি নিয়ে কি বেরিয়ে আসতে হবে। তাহলে ফোটন কি করলো, প্রথমে তাকে কার্য আপেক্ষক বা ওয়ার্ক ফাংশন দিল, অর্থাৎ তাকে মিনিমাম শক্তি দিল যে তুমি নাও শক্তি নাও বেরিয়ে এসো। তারপর কি দিল, তাকে গতি শক্তিও দিল অর্থাৎ ই ম্যাক্সিমাম। বুঝতে পারলে, তাহলে ফোটনের শক্তিটা দুভাবে হচ্ছে ব্যয়। প্রথমত ইলেকট্রনটাকে ওই মেটালিক সারফেস থেকে বেরিয়ে আসার জন্য মিনিমাম শক্তি দেওয়া হলো, আর বাকি ফোটনের শক্তিটা ইলেকট্রনের গতি শক্তিতে রূপান্তরিত হলো। ওকে, এবার দেখো তাহলে ই ম্যাক্সিমাম ইকুয়াল টু কি হয়ে যাবে না এইচ নিউ মাইনাস W0 হবে। তাহলে ই ম্যাক্সিমাম ইকুয়াল টু হয়ে যাবে এইচ নিউ। এবার কার্য আপেক্ষকের মান কত হয় এইচ নিউ 0। তাহলে ই ম্যাক্সিমাম ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ, যদি আমরা কমন নিয়ে নিই তাহলে নিউ মাইনাস নিউ 0। ওকে, তাহলে এটাই হলো কি না আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। মনে রাখবে এই সবগুলোই কিন্তু আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। এবার আমরা কি জানতাম যে ই ম্যাক্স ইজিক্যাল টু কি হয়, সে দেখলাম কি ই ইন্টু নিবৃত্তি বিভব অর্থাৎ ইলেকট্রনের চার্জ ইন্টু নিবৃত্তি বিভব। তাহলে আমরা বলতে পারি যে ই ইন্টু V0 ইকুয়াল টু এইচ নিউ মাইনাস নিউ 0, এটা আমরা বলতে পারি। ওকে, তো এটা হলো নিলাম নাম্বার 1 ইকুয়েশন, এখান থেকে নিচ্ছি আমরা। তাহলে ভি নট ইজ ইকাল টু কি হয়ে যাচ্ছে এইচ বাই ই নিউ মাইনাস এইচ নিউ 0 বাই ই। এটাও কিন্তু আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমার কেন লাগবে, কারণ যদি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশনটাকে যদি বলে লেখচিত্রের মাধ্যমে বোঝাও তখন আমার এই সমীকরণটা লাগবে। ওকে, তো দেখো তাহলে এটা গেল আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। তোমাদের পরীক্ষায় এবছর এগুলোই দিবে।
ঠিক আছে তো, যে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশনটি লেখো, আইনস্টাইন কিভাবে ব্যাখ্যা করেন, কেন ওয়েভ থিওরি ব্যর্থ হয়। ওকে, আর যে সংজ্ঞাগুলো আমরা বললাম যে তোমার সূচনা কম্পাঙ্ক কি, নিবৃত্তি বিভব কি, ওয়াক ফাংশন কি, এগুলো আসবে। তো দেখো তাহলে এবার কিভাবে বিজ্ঞানী আইনস্টাইন ব্যাখ্যা করলেন। তাহলে প্রথম কি ছিল যে ফটোইলেকট্রিক ইফেক্টটা কি না, এটা হচ্ছে তাৎক্ষণিক ক্রিয়া। তো উনি কি বললেন, বলছে এখানে কি বলছে, একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের কি হয়, কলিশন হয় বা ধাক্কা হয়। আর এই কলিশনটা হচ্ছে ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটা ঘটতে কোনো সময়ের প্রয়োজন হয় না, টাইমের প্রয়োজন হয় না, তাই এটি তাৎক্ষণিক ক্রিয়া। তা দেখো প্রথমটা উনি চুটকি মেরে কিন্তু বুঝিয়ে দিলেন। এবার 2 নাম্বার কি ছিল, যে সূচনা কম্পাঙ্ক। দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই 1 নাম্বার যে সমীকরণ, যদি 1 নাম্বার সমীকরণে আমরা যদি নিউ এর জায়গায় যদি নিউ 0 বসাই, তাহলে কিন্তু কি হবে, ই ম্যাক্সিমামের মানটা হয়ে যাবে কি 0, অর্থাৎ ইলেকট্রনগুলো কিন্তু ধাতব পৃষ্ঠ অবধি আসবে। মানে এই সমীকরণ যদি আমরা দেখি যে ই ম্যাক্স ইকুয়াল 0, তাহলে ফোটনের শক্তিটা কি হবে, ইলেকট্রনটাকে বের করে আনবে, কিন্তু ইলেকট্রনটা কিন্তু ওই ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে পারবে না। বুঝতে পারছো, মানে ধাতব পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসতে পারবে, কিন্তু ধাতব পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার পর সেখান থেকে তার ক্ষমতা থাকবে না যে ছুটে বেরিয়ে আসি। তাহলে যদি কি হয় না, নিউটা কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউ 0 হয়, অর্থাৎ হয় নিউ 0 সমান কিংবা তার বেশি, তাহলে কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট হবে। আর নিউ 0 কম হয়ে গেলে কিন্তু ই ম্যাক্সটা হয়ে যাবে নেগেটিভ, আর শক্তি কোনোদিন নেগেটিভ হতে পারে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বুঝলে, মানে এক্ষেত্রে হতে পারে নেগেটিভ, এমনিতে শক্তি নেগেটিভ হতে পারে, অনেক যুক্তি হয়। ওকে, তো এখানে কি শক্তি নেগেটিভ হলে কি না, ইলেকট্রন বেরোবে না এই ক্ষেত্রে। ওকে, যদি নিউ এর মানটা নিউ 0 থেকে কম হয়ে যায়, তাহলে ইটা হয়ে যাবে নেগেটিভ, আর যদি সমান হয় বা বেশি হয়, তাহলে কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে। অর্থাৎ কি হলো, তাহলে একটা কম্পাঙ্কের নির্দিষ্ট মান আছে, যেই মানের থেকে বেশি মানের আলো যদি এসে পড়ে, তাহলে কি হবে, ফটোইলেকট্রিক ইফেক্ট হবে। আর কম্পাঙ্কের ওই মানটাকে আমরা বলছি কি, সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে, এবার দেখো 3 নাম্বার সর্বাধিক গতিশক্তি। দেখো তাহলে এখানে কি দেখছো, ই ম্যাক্স সমান কি, এইচ নিউ মাইনাস নিউ 0। এখানে এইচটা যে প্লাঙ্কের ধ্রুবক, নিউ 0টা হচ্ছে সূচনা কম্পাঙ্ক, এটাও কনস্ট্যান্ট। আর নিউটা কি, যে লাইট এসে পড়বে, অর্থাৎ ফোটনটার কি নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে। তাহলে ওই ফোটনটার কম্পাঙ্ক যা হবে, ই ম্যাক্সের মানটাও তাই হবে। তাহলে এর ই ম্যাক্স অর্থাৎ সর্বাধিক গতিশক্তির একটা নির্দিষ্ট মান থাকবে, এবং ফোটো ইলেকট্রনগুলো 0 থেকে ওই সর্বাধিক মানের মধ্যে যে কোনো মানে কি হবে, তারা বেরিয়ে আসবে। বুঝতে পারলে, তাহলে কি হলো, আইনস্টাইন কিন্তু এই ইকুয়েশনটার মাধ্যমে সর্বাধিক গতিশক্তির মান হবে এটাও বলে দিলেন, আর সূচনা কম্পাঙ্কের কনসেপ্টটাও দিয়ে দিলেন। এবার 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে যে ফোটো কারেন্টটা কি করে বাড়ছে। তো উনি বললেন, যত বেশি তীব্র আলো এসে পড়বে, তত বেশি ফোটো কারেন্ট পাবো। কেন, কারণ যত বেশি তীব্র আলো, তত বেশি পরিমাণ ফোটন এসে পড়বে, আর একটা ফোটন একটা ইলেকট্রনকে বের করে আনতে যথেষ্ট। ওকে, তাহলে বুঝতে পারছো, তাই যত পরিমাণ ফোটন বাড়বে, নির্গত ইলেকট্রনের পরিমাণ বাড়বে, আর ফোটো কারেন্টটাও বৃদ্ধি পাবে। তাহলে তীব্রতা বাড়লে কি ফোটো কারেন্ট বৃদ্ধি পায়, এই জিনিসটাও বিজ্ঞানী আইনস্টাইন বুঝিয়ে দিলেন এবং নোবেল পেয়ে গেলেন। ওকে, তা আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে আইনস্টাইন কি করে ফটোইলেকট্রিক ইফেক্টটাকে বোঝালেন। ওকে, এবার আমরা দেখে নেব যে আইনস্টাইনের যে ফটোইলেকট্রিক ইকুয়েশন, তার গ্রাফিক্যাল, তার কিভাবে আমরা গ্রাফটা আঁকবো। তো দেখো, ধরো এদিকে আমরা নিলাম কি না V0 অর্থাৎ নিবৃত্তি বিভব, আর এদিকে আমরা নিলাম কি কম্পাঙ্ক। তো এই সমীকরণটা কি না, y = mx - c এর মতো দেখতে, y = mx - c, অর্থাৎ নতিটা কি ধনাত্মক, আর সিটা কি না y যে অক্ষরটাকে কোথায় ছেদ করছে। নেগেটিভ c মানে কি না, নেগেটিভ যে y কে ছেদ করবে, যদি পজিটিভ c হয় তাহলে পজিটিভ তোমার কি y কে ছেদ করবে। তাই গ্রাফটা হবে কেমন না, সরলরেখা গ্রাফ, এবং নেগেটিভ যে y কে ছেদ করবে। এই যে এত মানটা অর্থাৎ 0 থেকে এই অবধি যে মানটা, এটা হচ্ছে কি সিটা। তাহলে সি এর মান কত হলো, এইটা হচ্ছে সি, অর্থাৎ এক্ষেত্রে সি ইকুয়াল টু হয়ে গেল এইচ নিউ 0 বাই হচ্ছে ই, আর এখানে এই নতি বা এম কত হলো, যদি কম্পেয়ার করি তাহলে এইচ বাই ই। তাহলে সি মানে হলো এইটা, আর এম মানে হলো এইটা, তাহলে এম হলো এইচ বাই ই। তাহলে এটা হলো আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশনের যে সমীকরণ, তার গ্রাফ। এখানে 4টে গ্রাফ আমি তোমাদের টোটাল বললাম, এই 4টে গ্রাফের মধ্যে একটা গ্রাফ অবশ্যই আসবে। আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন আসতে পারে, আইনস্টাইনের ব্যাখ্যাটা কী করে করলো সেটা আসতে পারে, ওয়েভ থিওরি কেন ব্যর্থ হলো সেটা আসতে পারে, এবং প্রত্যেকটা যে জিনিস আমি ডিটেলসে বললাম সেখান থেকে কোশ্চেন আসতে পারে। এবার লাস্ট আমরা টপিক দেখব পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ।
দেখো এবার আমরা অনেকটাই শেষ করে ফেললাম, আর একটু মতো বাকি আছে, ধৈর্য সহকারে দেখে নাও, শেষ অবধি পরীক্ষায় কিন্তু কোশ্চেনের পাবে এখান থেকে। তো এবার কি পড়বো আমরা, ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি বা তরঙ্গ কণিকা দ্বিত্ব। তো ব্যাপারটা হচ্ছে কি, বিজ্ঞানী ডি ব্রগলি কি বললো, যে আলোর দ্বৈত সত্তা আছে, অর্থাৎ আলো কখনো কণা রূপে কখনো তরঙ্গ রূপে তোমার আচরণ করে। ঠিক আছে, কারণ আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আলো কি, আমরা প্রথমে দেখলাম আলো হচ্ছে কণা, তারপর যখন দেখলাম যে ব্যতিচার সমবর্তন অবর্তন ধর্মগুলো ব্যাখ্যা করতে পারলো না, তখন আমরা কি বললাম আলো হচ্ছে কি না তরঙ্গ। আবার দেখছি ফটো ইলেকট্রিক যে ইফেক্ট, সেক্ষেত্রে দেখছি আলো হচ্ছে তরঙ্গ নয়, আলো হচ্ছে কণা। তা আলো আসলে কি, এ কণা না তরঙ্গ? বিজ্ঞানীদের মধ্যে একটা বিরাট কিন্তু কোশ্চেন মার্ক এলো। তো বিজ্ঞানী ডি ব্রগলি কি বললো, যে না, আলোর কি আলো কণাও এবং আলো তরঙ্গ একসাথেই। আলো কি করে ডিসাইড করে যে কখন কেমন ভাবে তাকে বিহেভ করতে হবে, আচরণ করতে হবে, অর্থাৎ আলোর তার দুটো নেচার রয়েছে, একটা কণিকা নেচার, একটা তরঙ্গ নেচার। এটাই হচ্ছে আলোর ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। এবার বিজ্ঞানী ডি ব্রগলি কি করলো না, তা পদার্থ তরঙ্গের কনসেপ্ট দিলেন। উনি কি বললেন, যে কোনো পদার্থ সেটা হতে পারে ম্যাক্রোস্কোপিক, হতে পারে মাইক্রোস্কোপিক, কি করে না, যদি তার বেগটা লাইটের বেগের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, সে যদি খুব উচ্চ গতি বেগ নিয়ে যদি সে গতিশীল হয়, তখন সেই পদার্থটা তরঙ্গের মতন আচরণ করতে পারে। বুঝতে পারলে? তা ডি ব্রগলির যে প্রকল্প বা তার হাইপোথিসিস কি হলো, যে পদার্থ তরঙ্গের মতো কি করতে পারে, আচরণ করতে পারে। এ ম্যাটার ক্যান বিহেভ অ্যাজ ওয়েভ। ঠিক আছে, তো সেই পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত না, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। অর্থাৎ পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত না, প্লাঙ্ক কনস্ট্যান্ট h বাই তার ভরবেগ। ওকে, তো এটাই হলো ডি ব্রগলির তার পদার্থ তরঙ্গ এবং তার প্রকল্প। ওকে, তো এখান থেকে একটা এমসিকিউ আসছে, যে দেখাও যে ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য বা পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু 4টে দিয়েছে অপশন। তো দেখো আমরা কি দেখলাম এমভি। তো দেখো আমরা কি জানি না, গতিশক্তি ই ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি। এখানে ভি মানে কি, বিভব, আর ই মানে কি না, একটা ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তাহলে ই মানে কি, হাফ এম ভি স্কোয়ার। ভি মানে কি, এখানে ভি মানে বেগ, তাহলে ই ইন্টু ভি। তাহলে দেখো যদি আমরা বোথ সাইডে এম দিয়ে গুণ করি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, 2, এর গুণ হলো এম গুণ হলো ইভি। ওকে, ইভি, তাহলে এম ভি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না, √2mE_v। তাহলে অপশনের থাকছে যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা 2mE_v থাকছে অপশনে, অথবা অপশনে থাকছে যে h/2mE থাকছে, কারণ ই ইজ ইকুয়াল টু ইভি। ওকে, এই যে ইভি মানে হচ্ছে কি ই, তাহলে এই অপশনে এটা থাকছে। তো তোমরা এটা কিন্তু করে এসো যে থাকে। আচ্ছা, লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেভিসন এবং জার্মার যে পরীক্ষা, এই পরীক্ষাটা তোমাদের আসে না, কিন্তু এই পরীক্ষার সিদ্ধান্ত আসে। তো ডেভিসন এবং জার্মার কি করেছিল না, ইলেকট্রন নিয়ে কিন্তু পরীক্ষা করেন এবং দেখান যে ইলেকট্রন কিন্তু কি না, ইলেকট্রন কি বটে, একটা পদার্থ, কারণ ইলেকট্রনের ভর আছে এবং ইলেকট্রনটা কিছু জায়গা কি করে, দখল করে, তাকেই বলে পদার্থ। পদার্থ মানে কি, যার নির্দিষ্ট ভর আছে এবং যে কিছু জায়গা লাগে যাকে রাখতে। তাহলে ইলেকট্রন কি করছে, তরঙ্গের মতন আচরণ করছে, অর্থাৎ পদার্থ তরঙ্গ বাস্তবে এক্সিস্ট করছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে ডেভিসন জার্মার পরীক্ষার সিদ্ধান্ত হলো যে ইলেকট্রনও কি করে, পদার্থ তরঙ্গের মতন আচরণ করে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এখানেই হলো শেষ। তোমরা বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করো। আমার এই চ্যানেলটি নতুন, তোমাদের দায়িত্ব হচ্ছে এই পশ্চিমবঙ্গে যত ছাত্রছাত্রী আছে সবারই ফোনে যেন আমার ভিডিওটা পৌঁছে যায়। আমি তোমাদের জন্য যে পরিশ্রমটা করছি যেন সেটা সার্থক হয়, যেন প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ভালো রেজাল্ট করে, তার জন্য কিছু শেখে। ঠিক আছে, তো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।